ভালোবাসা মানে পাশে থাকা, পাশেই বাঁচা, পাশেই মরা। সেই কারণে এই ভালোবাসাকে পাশবালিশ বলা হয়। হ্যাঁ, আজকে আলোচনা করে নেব জি5-এর নতুন ওয়েব সিরিজ পাশবালিশ নিয়ে। আমি অমরেন্দ্র, গ্রিন ডায়েরি চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় পাশবালিশের টিজার ট্রেলারের একটু রিভিউ আর রিয়াকশন দেওয়া। বাবলা তো পাশবালিশ, সে নিজেই স্বীকার করলো, তবে কার সেটা জানবার জন্য নিশ্চয়ই করে 10ই মে থেকে জি5-এর অ্যাপের দিকে নজর রাখতে হবে। নতুন ওয়েব সিরিজ আসছে পাশবালিশ, আগেই বললাম। এই পাশবালিশের ট্রেলার এবং টিজার দেখার পরে আমার যে ধারণাগুলো হয়েছে তার মধ্যে প্রধান ধারণা হচ্ছে দুটি ছেলে মেয়ে একই জায়গায় বেড়ে উঠছিল। সেই বাচ্চা দুটি একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, তখন তো প্রেম প্রণয়ের সম্পর্ক হয় না, কোথাও একটা নির্ভরযোগ্যতা, ভালো লাগা, একে অপরকে ছেড়ে না থাকতে পারা, এরকম সম্পর্ক আমরা সিনেমা, বায়োস্কোপ, নাটক, নোবেলে আগেও শুনেছি, দেখেছি। কিন্তু এই বিশেষ পাশবালিশ ওয়েব সিরিজটায় সেই সম্পর্কটার মধ্যে অন্যরকম একটা বন্ধন দেখা গেল। শিশু চরিত্র দুটির নাম বাবলা এবং মাম্পি। প্রথম প্রশ্নের উত্তর পাওয়া গেল, বাবলা কার পাশবালিশ না মাম্পির পাশবালিশ। হয়তো জাতপাত, বর্ণ, ধর্ম এইসবের কারণে তাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়। মাম্পিকে নিয়ে যাওয়া হয় শহুরে কালচারে বহু দূরে, যেখানে কোনোভাবেই এই বাবলার ছায়া গিয়ে পৌঁছাতে না পারে। এটা আমার প্রারম্ভিক ধারণা। টিজার বা ট্রেলারে দুটোতেই দেখতে পাচ্ছি আমরা 15 বছর পরে যখন আবার দেখা হবে, সেই সময় বড় হয়েছে। বাবলা একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেই চাঁদুকে ডাকা হচ্ছে পাথরকুচি থানার অরিজিৎ সিং বলে। সঞ্চালকের মুখে ওই নামটি শোনার পরে একটু অবাক লাগলো, তাহলে কি সেই বাবলাই চাঁদু? হয় না যে একটা মানুষের একটা ডাক নাম হয়, একটা অফিসিয়াল নাম হয়, সেরকমই কি ব্যাপারটা? এখান থেকে দ্বিতীয় প্রশ্ন শুরু হলো। একটা সুন্দর গান শুনলাম, আমারে ছাইরা গেলি কোথায়। যে পটভূমিতে এই ওয়েব সিরিজটা শ্যুট করা হয়েছে সেটা একটা রাজবংশীয় পটভূমি বা সেই ধরনের একটা গ্রামে, যেখানে বোঝা যাচ্ছে তারা শিবের উপাসক। কেননা যখন বিশেষ করে পোস্টারেই দেখতে পাচ্ছি সুভদ্রর গলায় কালো কারের মধ্যে শিবের একটা লকেট ঝুলছে। তা এরা রাজবংশীয়রা মূলত শিব ভক্ত হয়, শিবকে পুজো করে, প্রকৃতি পুজো করে থাকেন। সেই কারণে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কিছু কিছু ছোঁয়াও আমরা ওই টিজার বা ট্রেলারের মধ্যে পাচ্ছি। তাদের একটি পুজো হয় হুদুমা পুজো। সেই হুদুমা পুজোতে রাজবংশীয় যে প্রধান বা নেতা হয়, সে মাথায় এরকমভাবে লাল টিকা লাগায় বা লাল এরকম সিঁদুরের আস্তরণ কপালে লাগিয়ে নেয়। তা সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেই নেতার চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। পরে একটি মেয়েকে দেখা যাচ্ছে যাকে বাবলা চিনতে পারছে, সে হচ্ছে ঈশা সাহা। ঈশা সাহা কিন্তু আঁচল নামে ডাকা হচ্ছে, আর মাম্পি নামে ডাকা হচ্ছে না। তো এখানে স্বভাবতই আমাদের মনে হতে পারে এটা কি দ্বিতীয় জন্মের ব্যাপার, কিন্তু ক্যাপশনে বলা হচ্ছে 15 বছর পর দুই বন্ধুর ছোটবেলার বন্ধুত্ব, তাদের আবার দেখা হবে, প্রেম হবে। তাহলে কোনটা সঠিক? তাহলে সুভদ্রকে দেখতে পাচ্ছি বাবলার চরিত্রে বা চাঁদুর চরিত্রে, ঈশাকে দেখতে পাচ্ছি মাম্পির চরিত্রে বা আঁচলের চরিত্রে, রাজবংশীয় নেতার চরিত্রে দেখতে পাচ্ছি সৌরভ দাসকে। এবার চলে আসি আরেকটি ভাইটাল চরিত্রে, ঈশার বাবা। সেই চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ। তো শঙ্কর দেবনাথের চলাফেরা, তার কথাবার্তা, তার চাউনি, লোককে ধরে মারধর করা, তার একটা গ্যাং রয়েছে বোঝা যাচ্ছে। এসব মিলিয়ে বোঝা যাচ্ছে তিনি কিন্তু খুব সহজ সরল জীবন যাপন করেন না, তার একটা ডার্ক সাইড রয়েছে। একটু সন্দেহ হচ্ছে যে এই রাজবংশীয়রা খুব প্রকৃতিপ্রেমী হয়, সহজ সরল জীবন যাপন করে, সেখানে কোনো অন্যায় কাজ সংগঠিত করছিলেন এই শঙ্কর দেবনাথ, মানে আঁচলের বাবা। যেটা আঁচ পেয়ে ঋষি কৌশিক অনেকটা মির্জা সিনেমার যে চরিত্রে অভিনয় করেছে, সেই রকমই ড্রাগ পেডলিং রুখতে একজন ইনভেস্টিগেশন অফিসার সেই গ্রামে এসে পৌঁছেছে। সে এসছিল যে কাজটা করতে, সে তার ডায়ালগে বলে দিচ্ছে, এসেছিলাম ড্রাগ পেডলিং রুখতে, আর এখন তোদের মহাভারতে আমি আটকে গেলাম। প্রেম, গৃহযুদ্ধ, খুন, এইসবের মধ্যে আমি জড়িয়ে পড়লাম। অনেকগুলো রহস্য উন্মোচন করার প্রয়োজন রয়েছে, সেটা আমার কাজ নয়। আমি প্রেডিকশন করতে পারি, একটা ভাবনা আপনাদের কাছে তুলে ধরতে পারি। ঋষি কৌশিক যদি ইনভেস্টিগেশন অফিসার হন, তাহলে ঈশা এখানে সম্ভবত রিপোর্টার।
বীরাঙ্গনারা যখন যুদ্ধক্ষেত্রে আসে তখন একটু সেজেগুজেই আসে। সেই কারণে যারা এই অন্যায় অন্ধকার জগতের সঙ্গে জড়িত তারা ঈশার পেছনে লেগে যায়। একটা অদ্ভুতভাবে দেখতে পেলাম যারা যারা ঈশাকে সামান্যতম ডিস্টার্ব করে তাদেরকে সম্ভবত যে মার্ডার দুটি দেখানো হয়েছে বাবলা বা সুহত্রই করে, কেননা তার হাতে একটা রক্তমাখা কাঁচি দেখা গেছিল আর তার চরিত্রের মধ্যেও একটা সাইকো ভাব ধরা পড়ল। ছোটবেলায় খেলার সময় একটা হেয়ার ব্যান্ড দেখানো হয়েছে, সেই হেয়ার ব্যান্ডটা একটা বাড়ির পোষ্যকে সারমেয়কে পরিয়ে তাকে নিয়ে জড়িয়ে আদর করা, নাচ করা, এগুলো খুব স্বাভাবিক আমার নজরে লাগেনি। ছোটবেলার একটা ভালো লাগা ছিল, বন্ধুত্ব ছিল, সে সময় একটা পুতুলকে দেখা গেছিল, সেই পুতুলটা বড়বেলা অবধি সে রেখে দেয় ভালোবাসার নিদর্শন হিসাবে। ঈশার উপরে অ্যাটাক হয়, সেই পুতুলটা নিয়ে নার্সিংহোম অবধি বা হাসপাতাল অবধি সে গেছিল এবং সেই পুতুলটাকে দেখে দেখে সে ডায়লগ থ্রো করছে, তোকে কিছু হতে দেব না মাম্পি। এবং শেষে একেবারে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় পেছন করে ঈশা বসে আছে, নিচু হয়ে বসে সুহত্র বলছে, তুই আমারই বউ হবি মাম্পি, মামা তুই আমারই বউ হবি, তুই আগের জন্মেও আমার বউ ছিলি, এ জন্মেও তুই আমার বউ হবি। আর মাত্র কটা দিন, 10ই মে। নিশ্চয়ই করে যারা জি5 সাবস্ক্রাইব করেননি করে নিন, মনোযোগ দিয়ে এই ওয়েব সিরিজটা দেখুন। আজকে তবে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।